বিদেশ থেকে এসে জানতে পারলাম আমার স্ত্রী দ্বিতীয় বিয়ে করেছেন। আমার স্ত্রীর পাশে বসা আমার স্ত্রীর বর্তমান স্বামী বলল, দেখুন ভাই, আপনিও প্রাক্তন স্বামী হতে পারেন। বর্তমানে আমি ইভাকে বিয়ে করেছি। আমি আশা করব আপনি এসব বিষয় নিয়ে কোনো সিন ক্রিয়েট করবেন না। ইভাকে আমি এখনো ডিভোর্স দেইনি। আপনি কিভাবে ইভাকে বিয়ে করেছেন? পাশে বসে থাকা আমার স্ত্রী বলল, তুমি যে আমাকে ডিভোর্স দিয়েছো সেই ডিভোর্স পেপার আমার কাছে আছে। মিথ্যা কথা, আমি তোমাকে কখনো ডিভোর্স দেইনি। তুমি আমাকে ডিভোর্স না দিলেও আমি তোমার সিগনেচার নকল করে জাল ডিভোর্স বানিয়ে নিয়েছি। এটা তুমি কোনোভাবেই প্রমাণ করতে পারবে না এই সিগনেচার তোমার না। তুমি কিভাবে আমার সিগনেচার নকল করবে? আমি তো তখন বিদেশে ছিলাম। তুমি যখন আমার নামে এই ফ্ল্যাট কিনেছিলে সেই ফ্ল্যাটের দলিলে সাক্ষী হিসাবে তোমার সিগনেচার ছিল। সেই সিগনেচার স্ক্যান করে ডিভোর্স নামায় বসিয়ে দিয়েছি। এত বড় প্রতারণা তুমি আমার সাথে করতে পারলে? দেখো রুদ্র, প্রবাসী স্বামী কোনো কালেই আমার পছন্দ ছিল না, কিন্তু বাবা মায়ের চাপাচাপিতে আর তোমার একরোখা দাবিতে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি আর প্রবাসে যাবে না। তুমি যখন প্রবাসে চলে গেলে একা বাসায় আমি থাকি কিভাবে? শেষে ফেসবুকে আমার অনিন্দের সাথে সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে আমরা দুজনে ডিসিশন নেই বিয়ে করার। আমার স্ত্রীর মুখে এমন কথা শুনে আমার মনে হলো আমরা যারা প্রবাসী আমাদের চেয়ে বড় অসহায় মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। বউ বাচ্চার সুখের জন্য প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করি। দেশের উন্নয়নে বড় ভূমিকা আমরাই রাখি, অথচ দেশে এসে আমাদের মতো কিছু প্রবাসীর স্থান হয় না। শুধু নিজেকে সংযত রেখে বললাম, তুমি যেহেতু বিয়ে করে ফেলেছো তাহলে আমার ফ্ল্যাটটা আমাকে বুঝিয়ে দিয়ে তুমি তোমার স্বামীকে নিয়ে চলে যাও। আমার কথা শুনে সাথে সাথে আমার স্ত্রীর বর্তমান স্বামী বলে উঠলো, হ্যালো মিস্টার প্রবাসী, ইভা বিয়ের সময় এই ফ্ল্যাটটি আমার নামে লিখে দিয়েছে। বর্তমানে এই ফ্ল্যাটের মালিক আমি। ইভা ইচ্ছা করলেও এই ফ্ল্যাট আপনাকে ফেরত দিতে পারবে না। তাই আমি আশা করবো এখানে কোনো গ্যাঞ্জাম না করে আপনি চলে যান। না হয় দারোয়ান ডেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে আমি দ্বিধাবোধ করব না। বর্তমান স্বামীর মুখে এমন কথা শুনে ইভা বলল, রুদ্র, আমি আশা করব তুমি এক্ষুনি চলে যাবে। হাজার হোক তুমি আমার প্রাক্তন স্বামী। আমি চাই না আমার বর্তমান স্বামীর হাতে তুমি নিগৃহীত হও। বুঝতে পারলাম ওরা আমার সোজা কথায় চিরা ভেজাবে না। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এই এলাকার মাতবরের কাছে যাব। আমি আর ওখানে দেরি না করে মাতবরের বাসার উদ্দেশ্যে চলে গেলাম। মাতবরের বাড়ির দরজার সামনে এসে কলিং বেল টিপলাম। ভেতর থেকে 16-17 বছরের একটা ছেলে দরজা খুলে দিল। কি চাই? মাতবর সাহেব কি বাসায় আছেন? জি আছেন। এমন সময় রুমের ভেতর থেকে ড্রয়িং রুমে বসা মাতবর সাহেব বললেন, ফাহিম, এখন আবার কে এলো রে? আমার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির নাম নিশ্চয়ই ফাহিম। সে বলল, চাচা, একজন লোক এসে আপনাকে খুঁজছে, ভেতরে নিয়ে আয়, ভেতরে আসুন। বলেই ফাহিম নামের ছেলেটি আমাকে ভেতরে নিয়ে গেল। ড্রয়িং রুমে এসে মাতবর সাহেবকে আমি সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন, আপনাকে খুব চেনা চেনা লাগছে। আমি এই এলাকার মৃত মোর্শেদ সাহেবের ছেলে রুদ্র। আমার মুখে আমার বাবার নাম শুনে মাতবর সাহেব স্মরণ করতে লাগলেন, ও আচ্ছা, তুমি আমাদের মৃত মোর্শেদ সাহেবের ছেলে রুদ্র। তুমি তো বাবা প্রবাসে ছিলে, তো বিদেশ থেকে আসলে কখন? আজকে 4টার ফ্লাইটে বাংলাদেশে ল্যান্ড করেছি। বাসায় না গিয়ে আমার বাড়িতে? কোথায় যাবো চাচা? এখানে তো আমার কোনো স্থান নেই। স্থান নেই মানে? আমি যতটুকু জানি তুমি হান্নান সাহেবের বিল্ডিং থেকে একটা ফ্ল্যাট কিনেছিলে, ওখানে তোমার স্ত্রীও থাকতো। এখন কি সমস্যা? চাচা, বিদেশে যাওয়ার আগে আমি আমার স্ত্রীর নামে একটা ফ্ল্যাট কিনেছিলাম। তাকে দেশে রেখে আমি বিদেশে চলে যাই। আজ 3 বছর পর বিদেশ থেকে এসে আমি দেখলাম আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে আমার কেনা ফ্ল্যাটে বসবাস করছে। কি বলো? তারপর আমি মাতবর সাহেবকে আমার জীবনে ঘটে যাওয়া সব কথা খুলে বলতে লাগলাম। আমার স্ত্রী যে আমার সাথে এভাবে প্রতারণা করেছে সবকিছু মাতবর সাহেবকে বুঝিয়ে বললাম। আমার সব কথা শোনার পর মাতবর সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার কথা শুনে যতটুকু বুঝলাম তোমার স্ত্রী তোমার সাথে অনেক বড় প্রতারণা করে ফেলেছে, কিন্তু ঘটনা সত্যি হলেও তুমি কোনোভাবেই প্রুভ করতে পারবে না ওই ফ্ল্যাট তোমার কেনা। বেশিরভাগ প্রবাসীরা এই ভুলটা করে থাকে। বিদেশে গিয়ে নিজের ব্যাংকে টাকা না রেখেই স্ত্রীর কাছে টাকা পাঠায়, আর দেশে আসলেও কোনো সম্পদ কিনলে সেটাও বউ বাচ্চার নামে ক্রয় করে, আর একটা সময় পর বিদেশ থেকে দেশে আসলে তোমার মতো পরিস্থিতির মুখোমুখি হয়। চাচা, আমি আমার স্ত্রীকে প্রচন্ড বিশ্বাস করতাম, নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলিনি। বিদেশে যত টাকা ইনকাম করেছি সব টাকা পাই পাই করে হিসাব করে দেশে স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি, আর সেই স্ত্রী আমার সাথে এমন করলো বলেই আমি কান্নায় ভেঙে পড়লাম। কিছুতেই চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। অতীতে এত বড় ভুল কেন করলাম সেটার জন্য আজ আমি অনুতপ্ত। মাতবর সাহেব আমাকে সান্ত্বনা দিতে দিতে বললেন, আচ্ছা, আমি যতটুকু শুনেছি তুমি হালিম সাহেবের বিল্ডিং এ একটা ফ্ল্যাট কিনেছিলে, ওখানে নাকি তোমার মা, ভাই, ভাইয়ের বউ থাকতো। তুমি এখন ওখানে চলে যাও। সেটাও আর এক ইতিহাস চাচা। ওখানে আবার কি হলো? আমি প্রবাস জীবনের শুরুতে একটানা 10 বছরে প্রবাসে ছিলাম। 10 বছর পর অনেক টাকা ইনকাম করে দেশে ফিরে আসি। দেশে আসার পর কিছুদিনের ভেতর আমি একটা ফ্ল্যাট ক্রয় করি। একদিন আমি ফ্ল্যাট ক্রয় করে দলিলটা এনে মাকে দিয়ে বললাম, মা, এই ফ্ল্যাটটা তোমার নামে ক্রয় করে ফেলেছি। এই ফ্ল্যাটটা ক্রয় করে ফেলেছিস মানে? হ্যাঁ মা, ওনার টাকার প্রয়োজন, তাই উনি আমরা যে বাসায় ভাড়া থাকি এই বাসাটা বিক্রি করে দিবে। আমার হাতে যেহেতু অনেকগুলো টাকা ছিল তাই আমি সব টাকা দিয়ে ফ্ল্যাটটা তোমার নামে ক্রয় করেছি। মায়ের পাশে বসে আমার ছোট ভাই সাইফুল বলল, কি বলিস ভাইয়া, এই বাসাটা এখন আমাদের নিজের? হ্যাঁ রে ভাই, আমি বিদেশ থেকে যে টাকা এনেছি সব টাকা দিয়ে এই ফ্ল্যাটটা ক্রয় করে ফেলেছি। মা কাঁদতে কাঁদতে বলল, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। আজকে আমরা এই বাসায় দীর্ঘ 30 বছর ধরে বসবাস করছি। অনেক সময় তোর বাবা বাসা ভাড়া দিতে পারতো না বলে হালিম মিয়া তোর বাবাকে অনেক কটু কথা বলতো। আল্লাহর রহমতে তোর পরিশ্রমের ফলে সেই ভাড়া বাসাই আজ আমাদের নিজের বাসা। কিন্তু বাবা, তুই সব টাকা দিয়ে যদি ফ্ল্যাট ক্রয় করে ফেলিস তাহলে বিয়ে করবি কিভাবে? মা, আমি আবার বিদেশে চলে যাব। এইবার গিয়ে 2 বছর বিদেশে থেকে আবার টাকা পয়সা ইনকাম করে দেশে এসে বিয়ে করব। যা ভালো হয় তাই কর বাবা। তারপর আমি বিদেশে চলে যাই। বিদেশে গিয়ে অনেকগুলো টাকা ইনকাম করি। আমার কথাগুলো শুনে মাতবর চাচা জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলেন তারপর কি হলো। আমি বিদেশে থাকা অবস্থায় একদিন খবর পাই মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর আমি দেশে এসে দেখি আমার ছোট ভাই বিয়ে করে ফেলেছে। তোমার আগে তোমার ছোট ভাই বিয়ে করে ফেলেছে? জি চাচা, আমি দেশে এসেই দেখি আমার ছোট ভাই আমার অজান্তে বিয়ে করে ফেলেছে। তখন আমি নিরুপায় হয়ে আমিও ইভাকে বিয়ে করি। ইভাকে বিয়ে করে যখন আমাদের বাসার সামনে গিয়ে কলিং বেল টিপলাম, তখন আমার ছোট ভাইয়ের স্ত্রী প্রিয়া এসে দরজা খুলে দেয়। দরজা খুলে আমাকে ও ইভাকে দেখে সাইফুলকে ডাকতে থাকে, এই দেখে যাও তোমার বড় ভাই কি ঘটনা ঘটিয়েছে। আমার ছোট ভাই সাইফুল এসে আমাকে ও ইভাকে দেখে চমকে ওঠে। আমি বলি, সাইফুল এটা তোর ভাবি, তোর নতুন ভাবিকে ঘরে তুলে নে। আমার কথা শুনে সাইফুল বলল, তুমি বিয়ে করেছো, এখন তুমি তোমার বউকে নিয়ে নতুন কোনো ফ্ল্যাট ক্রয় করে অথবা বাসা ভাড়া করে সেখানে চলে যাও। আমি ইভাকে নিয়ে বাসা ভাড়া করে চলে যাব মানে? শোনো ভাইয়া, মা মারা যাওয়ার সময় এই ফ্ল্যাটটা মা প্রিয়ার নামে দান করে গেছে। এখন এই ফ্ল্যাটের মালিক আমার বউ প্রিয়া, সুতরাং প্রিয়ার ফ্ল্যাটে তোমার কোনো স্থান নেই। আমার ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, এসব কি বলছিস সাইফুল? আমার টাকায় কেনা ফ্ল্যাট মা তোর বউয়ের নামে দান করেছে মানে? আমার কথা বিশ্বাস না হলে তুমি একটু দাঁড়াও, প্রিয়া তোমাকে রেজিস্ট্রি নামে এনে দেখাবে। যাও তো প্রিয়া, আলমারি থেকে এই ফ্ল্যাটের রেজিস্ট্রির কাগজটা এনে ভাইয়াকে দেখাও। তারপর আমার ছোট ভাইয়ের বউ প্রিয়া রুমের ভেতর গিয়ে ওই ফ্ল্যাটের কাগজ নিয়ে আমার হাতে দিল। আমি পড়ে দেখলাম মা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ফ্ল্যাটটি প্রিয়ার নামে দান করে গেছে, যে ফ্ল্যাটে আমার বিন্দু পরিমাণ অধিকার নেই। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ইভাকে নিয়ে আমি চলে যাই। এরপরে আমি আর ইভা একটা বাসায় কিছুদিন ভাড়া থাকি। একদিন আমার স্ত্রীর জন্মদিনে ওর জন্মদিনের উপহার হিসাবে তার নামে একটা ফ্ল্যাট ক্রয় করে দিলাম এবং সেই ফ্ল্যাটে তাকে নিয়ে বসবাস করা শুরু করি। আমার সব কথা শোনার পরে মাতব্বর সাহেব আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তারপর তুমি আবারও বিদেশে চলে গেলে কেন? হ্যাঁ, যেহেতু হাতের টাকা সব সহায় সম্বল দিয়ে আমি আমার স্ত্রীর নামে ফ্ল্যাট কিনেছি, তাই হাত একেবারে খালি হয়ে গেছিল। আবারও স্ত্রীর সুখের জন্য আমি পুনরায় প্রবাস জীবন বেছে নিলাম। আর বিদেশে বেশ কিছু বছর থাকার পর আজ প্রথম দেশে এসে দেখলাম আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে আর একটা ছেলেকে নিয়ে সংসার করছে। এখন বলুন চাচা, আমি কোথায় যাব? কার কাছে গেলে সঠিক বিচার পাবো? না হয় আপনি বলুন আমি আবার বিদেশে চলে যাই, কারণ এই দেশ আমার না। যাদের সুখের জন্য বছরের পর বছর আমি প্রবাসে আমার সোনার জীবন অঙ্গার করে ফেলেছি, তারাই আমার সাথে এমন প্রতারণা করলো। এখন আপনি বলুন, আমি কি প্রিয় জন্মভূমি ছেড়ে চিরজীবনের জন্য প্রবাসে চলে যাব, নাকি আমার সাথে প্রতারণার উপযুক্ত বিচার পাবো? হ্যালো ভিউয়ার্স, রুদ্রের মতো অনেক মানুষ প্রবাসে যায় শুধুমাত্র বাংলাদেশের উন্নয়ন তথা দেশে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের একটু সুখের জন্য। কিন্তু তারা যদি দেশে এসে এভাবে প্রতারিত হয়, তাহলে কি কোনো মানুষ আর প্রবাসে যাওয়ার সাহস পাবে? আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন।